আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত কয়েক বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো নতুন মোবাইল কোম্পানি এসেছে এবং এর কারণে যে বিষয়টা হয়েছে, আমরা এখন কম দামে অনেক ফোন পাচ্ছি এবং কম দামে বেশ ভালো ফোনও পাচ্ছি। বাট ভালো ফোন বলেন আর কম দামি ফোন বলেন না কেন, প্রত্যেকটা মোবাইলের এবং স্পেশালি প্রত্যেকটা মোবাইল কোম্পানিরই কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে। সো আজকের ভিডিওতে আমি রাইট নাও ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশে যেসব মোবাইল পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বড় যে 8-9টা কোম্পানি রয়েছে, প্রত্যেকটা মোবাইল কোম্পানির মোবাইলগুলোতে কী কী সমস্যা রয়েছে সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1 আমরা যে ব্র্যান্ডটাকে নিয়ে কথা বলবো সেটা হলো ভিভো। ভিভো মোবাইলের মূল স্ট্রেংথ হলো তারা প্রচুর ফটোগ্রাফিওয়ালা ফোন আনে এবং স্টাইলিশ আউটলুক দিয়ে ফোন আনে। বাট সব থেকে বড় সমস্যা হলো ভিভোর ফোনের প্রাইস অনেক বেশি থাকে এবং তার পাশাপাশি তারা পারফরমেন্স কেন্দ্রিক কোনো ফোন আনে না। অর্থাৎ ভিভোর ফোন দিয়ে আপনি গেমস খেলবেন, এই ধরনের চিন্তা ভাবনা করাটা খুবই কঠিন এবং আপনি খুব কম মানুষই পাবেন যে গেমস খেলার জন্য ভিভো ফোন নিচ্ছে। যদিও রিসেন্টলি তারা একটু কম দামে কিছু ফোন এনেছে, কিন্তু সেটা ছাড়া যদি আমি চিন্তা করি, ভিভো আজ থেকে 2 বছর আগে তাদের ক্যামেরার যে পারফরমেন্স আমি দেখেছি, এখনও ভিভোর ক্যামেরায় প্রায় সিমিলার পারফরমেন্সই আমি দেখতেছি। মানে তাদের ক্যামেরার মেগাপিক্সেল, সেন্সর অনেক কিছু তারা চেঞ্জ করেছে, বাট খুব একটা কিন্তু আপডেট হয় নাই। আমি এটা বলতেছিল ভিভো 30-35 হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ভিভোর আরও এক্সপেন্সিভ ফোন আছে, বাট সেই ফোনগুলো নিয়ে আমি কথা বলছি না, বিকজ সেই ফোনগুলো বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। একটা ফোনই শুধু এসেছে, ভিভো X60 Pro, বাট ওই ফোনটা ওইভাবে চলেনি বাংলাদেশ মার্কেটে। সো ভিভোর আমি মনে করি অবশ্যই প্রাইসটা কমিয়ে আনতে হবে, তার পাশাপাশি তাদের প্রসেসর আপগ্রেডেশন আনতে হবে। দেন ভিভোর আরেকটা খুব বাজে জিনিস আছে, সেটা হলো ভিভোর অ্যাপ স্টোর রয়েছে, যেটার নাম হলো ভি অ্যাপ স্টোর। সেখান থেকে কিন্তু এখন অ্যাড আসে। আজ থেকে 1 বছর আগেও কিন্তু এখান থেকে কোনো অ্যাড আসতো না, এখন কিন্তু ভি অ্যাপ স্টোর থেকে অ্যাড আসে, যেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয়। যদি অ্যাড আসে তাহলে ভিভো ফোনের মার্কেট হারাতে বেশি একটা সময় লাগবে না। সো আমি মনে করি ওই অ্যাডগুলি আসা বন্ধ করতে হবে। এটাও ভিভোর খুব ইম্পর্টেন্ট একটা কাজ, খুবই সুন করে ফেলতে হবে, আদারওয়াইজ সমস্যায় পড়বে ভিভো। 2 নম্বরে আমি যে ব্র্যান্ডটাকে নিয়ে কথা বলবো সেটা হলো Xiaomi এবং Poco। দুটো ব্র্যান্ডকে একসাথে নিয়ে কথা বলি, বিকজ দুটো ব্র্যান্ড অলমোস্ট সেম, দুজনের ইউআই সেম, জাস্ট লঞ্চারটা ডিফারেন্ট। তো আমি মনে করি একসাথে কথা বলে কোনো প্রবলেম নেই। সেটা হলো দুইটা কোম্পানিরই নাম্বার 1 ইস্যু হলো অপটিমাইজেশন ইস্যু। যখন কোনো সফটওয়্যার বা ফার্মওয়্যার আপডেট হয় তখন এই মোবাইলগুলি তো আচরণ করে খুব আজব টাইপের। সো এই সফটওয়্যার আপডেট দিলে যে প্রবলেম হয়, এটা থেকে কিন্তু Xiaomi বের হতে হবে। এটা অনেক দিন হয়ে গেছে, এখন বোরিং লাগে, বিকজ এতদিন কেন এই প্রবলেম থাকবে, তাই না? দেন আরেকটা খুব মেজর বিষয় হলো Xiaomi ফোনগুলোতে বা পোকো ফোনগুলোতে তারা খুব হেভি প্রসেসর ইউজ করে, বাট প্রসেসরগুলোকে আবার ওভারক্লক করা থাকে। সো দেখা যায় যে হেভি প্রসেসর প্লাস ওভারক্লক করা যে প্রসেসরগুলো থাকে, সব ফোনে থাকে না, বেশ কিছু ফোনে থাকে, সেই ফোনগুলোতে কিন্তু এক্সট্রিম হিটিং ইস্যু হয়। ঠিক আছে, আপনি ওভারক্লক করতেছেন, গেম যারা খেলবে তাদের জন্য ভালো, বাট ওভারক্লক করা প্রসেসর হলো হয় কি, লং টাইম ওই ফোনটা কিন্তু চালানো যায় না। স্টিল ওই ফোনটা খুবই ভালো ফোন, বাট লং টাইম চালাতে গেলে সমস্যা। যেমন পোকো X3 Pro খুব ভালো একটা ফোন, কিন্তু এটা তো ওভারক্লক করা রয়েছে প্রসেসর। দ্যাটস ওয়াই দেখবেন যে আপনার এই ফোনটা দিয়ে গেমস খেলতে গেলে অনেক হিট হয়। গেমিংয়ের জন্য খুবই ভালো, আপনারা যদি এক্সট্রিম গেমিং করেন, এই প্রাইস রেঞ্জে এর থেকে ভালো আর কোনো ফোন নাই। কিন্তু বিষয়টা হলো সবাই তো গেমিংয়ের জন্য ফোন নাও নিতে পারে, সো তাদের কিন্তু আর কোনো স্কোপ থাকে না। বাট এছাড়া আমি মনে করি Xiaomi টুকটাক ওকে আছে সব কিছু, জাস্ট আমি মনে করি ওনাদের অপটিমাইজেশন ইস্যুতে খুবই শক্তিশালীভাবে মনোযোগ দেওয়া উচিত, বিকজ এটা এখন ডিস্টার্বিং একটা পর্যায়ে চলে গিয়েছে। এবং তার পাশাপাশি তারা দেখা যাচ্ছে যে প্রাইস বিবেচনায় যেসব ফোনগুলো আনতেছে, এখনকার ডিসপ্লেতে টুকটাক ইস্যু পাওয়া যাচ্ছে Xiaomi ফোনে, এই ইস্যুটা যেন সলভ হয়ে যায়, বিকজ এইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কারণ ডিসপ্লে ইস্যু হলে কিন্তু Xiaomiর জন্য কঠিন হয়ে যাবে, কারণ Xiaomi ফোনগুলো মানুষ গেমস খেলার জন্যই মেইনলি কিনে থাকে। সো ডিসপ্লে ইস্যু হলে কিন্তু গেম খেলতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এছাড়া আমি মনে করি Xiaomi ঠিক আছে। এরপরে কথা বলবো ওয়ালটন এবং সিম্ফনিকে নিয়ে। দুটো মোবাইল কোম্পানিকে একসাথে নিয়ে কথা বলার অন্যতম প্রধান কারণ হলো এরা প্রায় সেম প্রাইসেই ফোন আনে এবং সিমিলার ক্যাটাগরি, সিমিলার প্রসেসর দিয়ে সব ফোনগুলি আনা হয়। তো এদের মূল সমস্যা হলো ওয়ালটন এবং সিম্ফনির মানে খুবই স্ট্রং সমস্যা, সেটা হলো ডিসপ্লে। এদের ফোনের ডিসপ্লেটা অত ভালো না, ডিসপ্লে আপনি অত কমফোর্ট ফিল করতে পারবেন না, স্মুথনেস পাবেন না। এখন যদি আপনি ওয়ালটন সিম্ফনি ফোন ইউজ করে থাকেন, অন্য কোনো ফোন যদি ইউজ না করে থাকেন, তাহলে জিনিসটা বুঝবেন না। কিন্তু আপনি যদি এই ফোনগুলি বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো চাইনিজ ফোন যেগুলো বাজারে এখন আছে পপুলার, সেগুলো যদি একবার ইউজ করেন, তাহলে আপনি ঘুরে ওয়ালটন এবং সিম্ফনি ফোন ইউজ করাটা অনেক কঠিন হয়ে যাবে। এটা থ্রু যে ওয়ালটন এবং সিম্ফনি এখন ডে বাই ডে ট্রাই করতেছে কিছু ভালো প্রসেসর আনার জন্য, বাট তাদের ডিসপ্লেতে আপগ্রেডেশনের অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ ডিসপ্লে পারফরমেন্স না থাকলে আপনি ফোন চালে তো মজাই পাবেন না। দেন তাদের ইউআই ডেভেলপ করতে হবে, তাদের ইউআইটা কিন্তু এখনও মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ইউআই হয় না, জাস্ট নাম আসতে চলতেছে। সো এইটা আজ থেকে 3-4 বছর আগের জন্য ঠিক ছিল, বাট এখন এসে ওই রকম ইউআই
মানুষ খুব একটা পছন্দ করবে না, বিকজ এমন না যে ওয়ালটন বা সিম্ফনি বাংলাদেশ মার্কেটে সবচেয়ে কম দামে ফোন বিক্রি করতেছে, এদের থেকে কম দামে ফোন বিক্রি করা কোম্পানিও কিন্তু রয়েছে এবং তাদের ইউআই কিন্তু ওয়ালটন সিম্ফনির থেকে কিন্তু মাচ মোর বেটার। আমি বলবো না যে অনেক ভালো, বাট মোটামুটি তাদের থেকে অনেক ভালো। সো ওভারঅল যদি আমি চিন্তা করি ওয়ালটন সিম্ফনির ডিসপ্লেটা খুব বড় ইম্পর্টেন্ট, এখানে তাদের ইম্প্রুভমেন্ট করতেই হবে। সেকেন্ড যে বিষয়টা হলো তাদের ক্যামেরাতে ইম্প্রুভমেন্ট করতে হবে। একসাথে কোনো দিনই তিনটা জিনিস ইম্প্রুভ করা যায় না, গেমিং, ক্যামেরা অ্যান্ড ডিসপ্লে। সবার আগে আমি মনে করি ডিসপ্লে এবং ক্যামেরাটা যদি আপনি ইমপ্রুভ করেন তাহলে বেশি ভালো হয়। গেমিংয়েরটা আপনার আস্তে আস্তে হয়ে যাবে, সো এটা খুবই দ্রুত করতে হবে। আদারওয়াইজ যে বিষয়টা হবে, রাইট না ওয়ালটন সিম্ফনি হচ্ছে কি, স্পেশালি ওয়ালটন দেখা যাচ্ছে দেশব্যাপী বিভিন্ন জায়গায় স্টল আছে, দ্যাটস ওয়াই মানুষ কিনতে পারতেছে। কিন্তু যখন মানুষ অনলাইনে মোবাইল কিন্তু অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু আদার্স যেসব কোম্পানিগুলো আছে সেসব ফোন কিন্তু মানুষ কেনা স্টার্ট করবে। তখন কিন্তু আর এই যে বিভিন্ন জায়গায় দোকান থাকার কারণে যে ওয়ালটনের যে সুবিধাগুলি হচ্ছে, যে দোকান থেকে মানুষ কিনতেছে, এই সুবিধাটা কিন্তু খুব একটা সে পাবে না। সো ওই ধরনের সিচুয়েশন তৈরি হওয়ার আগেই মানুষ যে অনলাইনে ফোন কিনা যায়, এই জিনিসটা সম্পূর্ণভাবে মানে মাথায় ঢুকে যাওয়ার আগেই ওয়ালটন নিজেদের ইমপ্রুভ করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই মার্কেট ধরে রাখতে পারবে না ওয়ালটন। এটা মানে খুব শর্ট টাইমের মধ্যে মার্কেট চলে যাবে, বিকজ মোবাইল ইন্ডাস্ট্রি বা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এটা খুবই কঠিন একটা বিজনেস সেক্টর, মানে সময় লাগে না কারো উড়ে যেতে, কারো পড়ে যেতে। সো এই বিষয়টা ওয়ালটন এবং সিম্ফনি দুজনেরই মাথায় রাখতে হবে। এবার আমি কথা বলবো হলো রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি কোম্পানির প্রধান সমস্যা হলো রিয়েলমি অলওয়েজ কিছু ফোন আনে যে ফোনগুলো কম প্রাইসে অনেক ভালো কনফিগারেশন থাকে, ওভারঅল পারফরমেন্সও ভালো থাকে, কিন্তু সেই ফোনগুলো মার্কেটে বেশি দিন থাকে না। বেশি দিন থাকে না বলতে কি, এমন আছে যে 15-20 দিনও থাকে না। সো এইটা কিন্তু খুব বাজে একটা জিনিস। এই জিনিসটা থেকে রিয়েলমি বের হতে হবে, বিকজ এটা বোরিং লাগে। মানুষের একটা ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে, মানুষ কিনতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে শোরুম থেকে বলা হচ্ছে আপনারা অন্য একটা ফোন নেন, বাট সেই ফোনটা কিন্তু ভ্যালু ফর মানি ফোন নাও হতে পারে। দেন রিয়েলমির আরেকটা খুব মেজর বিষয় হলো রিয়েলমি ফোন এখন ইমপ্রুভ করা ট্রাই করতেছে। রিয়েলমি ফোনে যদিও অ্যাডভার্টাইজমেন্ট কম আসে, বাট রিয়েলমি ফোনে হিটিং ইস্যু আছে। রিসেন্ট ফোনগুলোতে অনেকটা কমে আসছে, বাট মোটামুটি হিটিং ইস্যু আছে। এছাড়া তাদের ইউআই পারফরমেন্স আমার কাছে ওভারঅল ভালো মনে হয়েছে। ক্যামেরাতে একটু সমস্যা হলো যে মনে করেন যে একটু ওভার এক্সপোজড হয়ে যায়, কালার একদম একটু এক্সট্রিম লেভেলের বুস্ট করে, সেটা ঠিক আছে। অনেকে এখনকার যুগে কালার বুস্ট পছন্দ করে, যেটা হতে পারে 1-1.5 বছর আগে তো একটা ডিমান্ড ছিল না, বাট ওকে চলে। মানে রিয়েলমি কালার বুস্টিংটা আমার কাছে ওভারঅল নট ব্যাড মনে হয় না। কিন্তু যে বিষয়টা হলো তাদের ভালো ফোন ভালো প্রাইসে রাখতে হবে, ঠিক আছে? ওই মাঝে মাঝে 2-1টা ফোন এনে ওগুলা মার্কেট আউট করে ফেললে আসলে মানুষের জন্য একটু কমপ্লেক্স হয়ে যায়। সো এই জায়গাটাতে রিয়েলমির একটু নজর দিতে হবে। এবার কথা বলবো ওপ্পোকে নিয়ে। আর ওপ্পো ফোনের নাম্বার 1 প্রবলেম হলো তাদের ফোনের প্রাইস বেশি এবং তারা গেমিং কেন্দ্রিক কোনো ফোন তৈরিই করে না, মানে তাদের ইন্টারেস্টই নেই গেমিং কেন্দ্রিক ফোন তৈরি করার। সো বিষয়টা হয়ে গেলো জাস্ট ক্যামেরা কেন্দ্রিক ফোন তৈরি করে। কিন্তু ওপ্পো ফোনেরও একটা সমস্যা আছে ভিভো ফোনের মতো, সেটা হলো ওপ্পো ফোনের ফটোগ্রাফি পারফরমেন্সের কথা যদি আপনার বলেন, বর্তমান যুগ হিসাবে তারা পিছিয়ে গেছে। তারা যেভাবে কালার বুস্ট করে, তারা যেভাবে আপনি মনে করেন যে কালার এক্সপোজড করে, মানে ওভার এক্সপোজড করে, এটা এখনকার যুগের মানুষ এতটা চায় না। অপ্পো, ভিভো, রিয়েলমি তিনটা কোম্পানি সিমিলারভাবেই ক্যামেরা পারফরমেন্স দেয়। রিয়েলমি কম্পেয়ার টু বেটার। রিয়েলমিও কালার বুস্ট করে, বাট অপ্পো এখন অতিরিক্ত কালার বুস্ট করে। এবং সত্যি কথা বলতে কি, অপ্পোর ক্যামেরা পারফরমেন্স এখন ওই রকম আগের মতো নাই যে আপনি অনেক বেশি প্রাইস দিয়ে সে ফোনটা কিনবেন। কিছু কিছু ফোন আছে যেগুলো ধরেন অপ্পো রেনো সিরিজ বা প্রিমিয়াম যে ফোনগুলো আছে সেগুলোতে থাকতে পারে, বাট সবাই তো আর ওই ফোন কিনবেন না। কিন্তু নর্মাল রেঞ্জে যে ফোনগুলো আছে এগুলো ফোনের ক্যামেরার অবস্থা কিন্তু আগের মতো নাই। ইভেন আমার মনে হয় অপ্পো আগের থেকে আরও বেটার ছিল। সো অপ্পোর ব্যাপারটা হচ্ছে যে অপ্পো ইন্টারনালি ফল ডাউন করছে, কিন্তু বাইরে থেকে কিন্তু সেটা আমরা বুঝতে পারতেছেন। এবং অপ্পোর ফোনের কালেকশন, মানে ফোন কিন্তু আনতেছেও খুব কম। আমি জানি না অপ্পোর ইন্টারনাল কোনো ইস্যু হয়েছে কিনা, বাট যেটা হলো অপ্পোর প্রাইসটা কমিয়ে আনতে হবে। অপ্পোর যদি প্রাইস কমিয়ে আনে তাহলে ভালো হবে। আর অপ্পোর সবচাইতে বড় পজিটিভ সাইড হলো অপ্পোর ইউআইটা ইউজ করে আপনি অনেক কমফোর্ট ফিল করবেন। আর যতগুলি নতুন কোম্পানি এসেছে, চাইনিজ কোম্পানি, একমাত্র অপ্পোই একটা কোম্পানি যে কোম্পানির ফোন আপনি একবার ইউজ করলে আরেকবার ইউজ করতে মন চাবে। অন্যান্য ফোন কোম্পানিগুলির কিন্তু আমরা অনেক নেগেটিভ রিপোর্ট পেয়েছি, বাট অপ্পোর ক্ষেত্রে আমরা এটা খুব কম পাই। দেখা যায় যে অপ্পো যে একবার ইউজ করছে সে চায় নেক্সট টাইম অপ্পোর নতুন আরেকটা ফোন কিনতে, যে ফোনটাতে ক্যামেরা ফাংশন আরও ভালো থাকবে বা সে আরেকটু ভালো ডিসপ্লে পাবে। কিন্তু অন্য ফোনের বেলায় কিন্তু এতটা আমরা পাইনি। সো অপ্পোর মার্কেট অনেক বড়। অপ্পো মানুষের মধ্যে এখন ট্রাস্ট বিল্ড করতে পেরেছে, স্পেশালি যারা ইউজ করেছে। আমি সবার কথা জানি না, বাট অনেককেই আমি দেখেছি। সো অপ্পো যদি চায়, তারা যদি প্রাইসটা একটু কমিয়ে আনতে পারে তাদের এখন বর্তমানে মার্কেটের যে অবস্থা, এবং তার পাশাপাশি ক্যামেরা যদি অরিজিনালি কোনো ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারে, তাহলে অপ্পোর মার্কেট কিন্তু সামনে অনেক এগিয়ে যাবে। এবং তার পাশাপাশি আমি মনে করি অপ্পোর অ্যাটলিস্ট 2-1টা গেমিং ফোন আনা উচিত। ঠিক আছে, সব কোম্পানি আস্তে আস্তে ট্রাই করতেছে, কেন যে অপ্পো ট্রাই করতেছে না, নো আইডিয়া।
এবার আমি কথা বলবো ওয়ানপ্লাসকে নিয়ে। ওয়ানপ্লাস মোবাইলের সবথেকে বড় সমস্যা হলো রিসেন্টলি তাদের ইউআইতে খুবই সমস্যা দেখা দিচ্ছে এবং এতটাই বিরক্তিকর অবস্থা হয়ে গিয়েছে যে অনেকেই ওয়ানপ্লাস ফোন বিক্রি করে দেখা যাচ্ছে নর্মাল অন্য কোনো ফোন কিনতেছে, যেটা কিন্তু ওয়ানপ্লাসের জন্য অ্যালার্মিং একটা বিষয়। যদিও ওয়ানপ্লাস হতে পারে এখন তাদের ইন্টারনালি কাজ হচ্ছে, যেহেতু অপো ওয়ানপ্লাস একসাথে হবে তাদের ইউআইতে অনেক চেঞ্জ আসবে, তো আগামীতে হতে পারে এটা সলভ হয়ে যাবে। কিন্তু ওয়ানপ্লাসের সব থেকে বড় নেগেটিভ জিনিস যেটা, সেটা ওয়ানপ্লাস লো প্রাইসে কিছু ফোন আনতেছে, বাট সেই ফোনগুলোতে ওয়ানপ্লাসের ফিল পাওয়াই যায় না। মানে সেগুলা জাস্ট নর্মাল একটা মনে হয় অপ্পো ফোন, জাস্ট ওয়ানপ্লাসের স্টিকার লাগাই নিয়ে আসা হচ্ছে। সো এই জিনিসটা অনেক বড় ইফেক্ট হবে ওয়ানপ্লাসের জন্য, একদম ব্র্যান্ডে যে হিট করবে। দেন ওয়ানপ্লাসের আরেকটা নেগেটিভ বিষয় হলো ওয়ানপ্লাসের অ্যাজ এ ফোন অনুযায়ী, মানে অ্যাজ এ প্রিমিয়াম ফোন হিসাবে যেভাবে ওয়ানপ্লাস দাবি করে নিজেদেরকে, সেই তুলনায় তাদের ক্যামেরা পারফরমেন্স কিন্তু অতটা ভালো না। ক্যামেরা পারফরমেন্স ভালো, বাট প্রিমিয়াম ফোনের মতন না। সো ওয়ানপ্লাসের ইমপ্রুভমেন্টের প্রয়োজন অনেক সাইড দিয়ে। এছাড়া ওয়ানপ্লাসের সব ঠিক আছে, তারা প্রাইস অনুযায়ী মনে করেন যে গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো নেই, ক্যামেরা ওভারঅল ঠিক আছে, বাট আমি বললাম যে ইমপ্রুভমেন্টের প্রয়োজন। আর ডিসপ্লে পারফরমেন্সও যথেষ্ট ভালো। ইউআইতে বর্তমানে ইস্যু রয়েছে, আরেকটা হলো আপনার ক্যামেরাতে তাদের আরেকটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন। এছাড়া সব ঠিক আছে ওয়ানপ্লাসে। এবার কথা বলবো সবচাইতে বড় কোম্পানি স্যামসাংকে নিয়ে। স্যামসাংয়ের সব থেকে বড় স্ট্রং পয়েন্ট হলো স্যামসাংয়ের নিজেরাই ডিসপ্লে তৈরি করে এবং তাদের থেকে ডিসপ্লে নিয়ে পৃথিবীর প্রায় সব মোবাইল কোম্পানি বলেন বা সব ধরনের ডিসপ্লে যাদের লাগে সেসব কোম্পানিগুলো চলে। বাট স্যামসাংয়ের নিজের ফোনের ডিসপ্লের পারফরমেন্সে কিন্তু খুব একটা ভালো না। মানে আমার কাছে অবাক লাগে, আমার মনে হয় যে স্যামসাং মনে নিজের ফোনে সেসব ডিসপ্লে ইউজ করে না, তাদের ডিসপ্লে অবস্থা মোটামুটি। সত্যি কথা বলতে কি, আপনি যদি স্যামসাং থেকে বের হয়ে অপো, ভিভো, রিয়েলমি, শাওমি এগুলো ফোন একবার ইউজ করেন, আপনার জন্য স্যামসাংয়ে ফিরে আসাটা খুব কঠিন হবে। সো এটা কি ভালো? মানে এটা তো অবশ্যই ভালো না, যে জায়গায় আপনি নিজে ডিসপ্লে তৈরি করেন অন্য মোবাইল কোম্পানির জন্য। দেন স্যামসাংয়ের আরেকটা সমস্যা হলো, স্যামসাংয়ের আগে ম্যাক্রো ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা, এই দুটো ক্যামেরা খুবই ভালো ছিল, বাট বর্তমানে তাদের এই দুটি ক্যামেরার অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ। স্পেশালি আপনি যদি 20-22 হাজার টাকা যত ফোন হচ্ছে সেগুলোর কথা চিন্তা করেন। এবং সবচেয়ে নেগেটিভ জিনিস হলো স্যামসাংয়ের মারাত্মক ওভার প্রাইস ফোন। স্যামসাং মানে নর্মালি যে প্রাইস হওয়া উচিত, স্যামসাংয়ের ফোনের প্রাইস প্রায় ডাবল প্রাইসে আসে। তো এইটা অনেক প্যাথেটিক। যেমন আপনি যদি স্যামসাং A32 কথা চিন্তা করেন, এই ফোনটার যে পারফরমেন্স, যে কনফিগারেশন, ফোনটার প্রাইস 25-27 হাজার টাকা। এই ফোনটা কিন্তু 12-13 হাজার টাকা ফোনের মতো পারফরমেন্স পেয়েছি আমরা। সো এরকম আরও অনেক ফোন রয়েছে। রিসেন্টলি আরও কিছু ফোন বের হয়েছে, A22 আমি দেখলাম, দেন আরেকটা ফোন বের হয়েছে সম্ভবত, আমার ঠিক এই মুহূর্তে মডেলটা মনে নেই, M32 বা সামথিং, বাট ওভার প্রাইস। সব থেকে বড় কথা হলো ওভার প্রাইস ফোন। দেন স্যামসাংয়ের আরেকটা ইস্যু হলো স্যামসাং ওয়ার্ল্ড ওয়াইড স্ন্যাপড্রাগন দিয়ে প্রসেসর তৈরি করে, কিন্তু কেন জানি বাংলাদেশে তারা এক্সিনোস প্রসেসরটা নিয়ে আসে। এমন না যে বাংলাদেশের মানুষ কিনতে পারবে না, এক্সিনোস প্রসেসর আনলে তারা কম দামে বিক্রি করবে, তা কিন্তু নয়, তারা কিন্তু সেম প্রাইসই রাখে, কিন্তু অন্য জায়গায় স্ন্যাপড্রাগন দিয়ে বাংলাদেশে এক্সিনোসটা নিয়ে আসে। সো এটা কিন্তু ডিসক্রিমিনেট করা হয় আমাদেরকে, মানে ছোট করে দেখা হয় আমাদের দেশকে। আপনারা দুইটা ফোনই আনেন, মানুষের যেটা ভালো লাগবে সেটা কিনবে, বা একটু প্রাইসে গ্যাপ রাখেন, মানুষ এমনি কিনবে। কিন্তু তাই বলে আপনার সব জায়গায় স্ন্যাপড্রাগন দিয়ে উদ্বোধন করে বাংলাদেশে এনে এক্সিনোস দিয়ে সেল করবেন, এটা কিন্তু ঠিক না। তো এইসব ছোটোখাটো বিষয়গুলি স্যামসাং একেবারেই কেয়ার করে না। স্যামসাং মনে করে তাদের ব্র্যান্ড একটা দাঁড়িয়ে গিয়েছে, এখন অটোমেটিক চলবে, যেটা একসময় নোকিয়াও মনে করতো। এখন নোকিয়া হতে পারে রাতারাতি চলে গিয়েছে, বিকজ নোকিয়ার অনেক বড় বড় মিস্টেক ছিল, স্যামসাংয়ের অত বড় মিস্টেক করবে না। কিন্তু তাই বলে এই না যে স্যামসাংয়ের এখন বর্তমান যে কন্ডিশনে ফোনগুলো আছে, এই কন্ডিশনে যদি ফোন থাকে আর মানুষ যদি একবার স্যামসাং থেকে বের হয়ে অন্য কোনো চাইনিজ ফোন চালায়, তাহলে স্যামসাংয়ের মার্কেট ধরে রাখা অনেক কঠিন হবে। বিকজ আমি একটু আগেও বলেছি যে একবার স্যামসাং থেকে বের হয়ে অন্য কোনো চাইনিজ ফোন চালাবে, সে কিন্তু আর ব্যাক করবে না স্যামসাংয়ে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিষয়, এবং এই জিনিসটা যেসব কোম্পানি থাকে সেসব কোম্পানি কিন্তু বেশি দূর যেতে পারে না। সো স্যামসাংয়ের একটু স্ট্রং হতে হবে, এবং আমি মনে করি ডিসপ্লেটাতে স্যামসাংয়ে আরেকটু আগাতে হবে। ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো স্যামসাংয়ের, ইভেন আমার কাছে আপনি অপো, ভিভো, রিয়েলমিদের থেকেও অনেকাংশে ক্যামেরা পারফরমেন্স স্যামসাংয়েরই ভালো মনে হয়। কিন্তু বিষয়টা হলো স্যামসাং কম দামি ফোন যেগুলো বানায়, কম দামি বলতে মিড রেঞ্জের বলতে মানে 20-22 হাজার টাকার মধ্যে, 0 থেকে 20-22 হাজার টাকার মধ্যে যে ফোনগুলো রয়েছে, এই ফোনগুলোর অবস্থা কিন্তু অনেক খারাপ। মানে ক্যামেরা পারফরমেন্স খারাপ, ডিসপ্লে পারফরমেন্স খারাপ, ইভেন দেখা যায় অনেক ফোনে নেটওয়ার্ক ইস্যু রয়েছে। অনেক সময় শুরুতে এটা বোঝা যায় না, বাট কিছুদিন পর যেয়ে কিন্তু প্রবলেম ফেস করতে হয়। সো স্যামসাংকে এই কাস্টমারগুলোকেও একটু মনোযোগ দিতে হবে, এবং এরাও যে ফোন কিনে, এরাও যে মানুষ 20-22 হাজার টাকা নিয়ে যে ফোন কিনে থাকে, এদেরকে ভালোবাসতে হবে। শুধু বড় বড় কাস্টমারদেরকেই স্যামসাং ভালোবাসে, এটা আমরা সবসময় দেখে আসতেছি, এটা থেকে বের হয়ে আসতে হবে, কারণ সবাই মানুষ, সবাইকে সমান চোখে দেখা উচিত।
এবার কথা বলবো হলো ইনফিনিক্স, আইটেল এবং টেকনো, এই তিনটা কোম্পানিকে নিয়ে। এই তিনটা কোম্পানি আমার কাছে খুবই ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? এরা যে অনেক ভালো ফোন তৈরি করে সে কারণে না, এরা না একটু কম প্রাইসে ফোন আনে এবং এরা কম দামি কাস্টমারদের অনেক প্রায়োরিটি দেয়। আসলে কম দামি কাস্টমার বলতে আপনারা আবার ভাববেন না যে আমি আপনাদেরকে দাম কম বোঝাচ্ছি, মানে যাদের বাজেট কম তাদেরকে তারা খুবই প্রায়োরিটি দেয় এবং সেই অনুযায়ী তারা ফোন আনে। তবে এই তিনটা কোম্পানিরই একটাই কমন ইস্যু, সেটা হলো এদের ডিসপ্লেটা দুর্বল। একদম স্ট্রেট ফরওয়ার্ড এদের ডিসপ্লেটা দুর্বল। দেন সেকেন্ড আরেকটা ইস্যু হলো তাদের ক্যামেরাটা খুব বেশি ভালো না, তবে ভালো, আমি মনে করি যে ঠিক আছে, প্রাইস অনুযায়ী চলে, কিন্তু তাদের ডিসপ্লেতে ইমপ্রুভ করলে তারা অনেক এগিয়ে যেতে পারবে। প্রাইস ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো আইটেল যে ফোনগুলো তৈরি করে তারা মোটামুটি আমি দেখছি যে তাদের পারফরমেন্স অনেক ভালো, বাট আমি একটা কথা একটু আগে বলেছি যে তাদের ডিসপ্লেতে একটু ইস্যু রয়েছে। ডিসপ্লেটার কোয়ালিটিটা যদি আরেকটু ইমপ্রুভ করা যায় না, তাহলে মানুষ ধুমায় কিনবে। এখন এমনিও ধুমায় এই ফোনগুলো অনেক বিক্রি হয়, বিকজ আমি খেয়াল করে দেখছি যে স্পেশালি যদি আপনি ইনফিনিক্সের ফোনের কথা বলেন, আপনি কিন্তু মার্কেটে পাবেন না যে কোনো ফোনই, মানুষ কিনে দেখেই হয়তো বা মার্কেট আউট হয়ে যায়, তাই না? সো আমি মনে করি যে ডিসপ্লেটা যদি আরেকটু ইমপ্রুভ করে, তাহলে এই ফোনগুলোকে কিন্তু বাংলাদেশের মানুষ বা পৃথিবীর মানুষ কিন্তু আরেকটু প্রিমিয়াম ক্যাটাগরি হিসাবে দেখবে। এবং সর্বশেষ কথা বলবো অ্যাপেলকে নিয়ে। আসলে অ্যাপেলকে নিয়ে কথা বলার কিছু নেই, যারা কিনা তারা কিনবেই, বাট অ্যাপেল কোম্পানির সব থেকে বড় জিনিস হলো অ্যাপেল মাইন্ড গেম খেলে। আপনারা জানেন যে অ্যাপেলের ব্যাটারি পার্সেন্টেজ দেখা যায়, এটা আমি এর আগেও এক ভিডিওতে বলেছিলাম যে একমাত্র কোম্পানি যেখানে আপনি চেক করতে পারবেন আপনার ব্যাটারি কী অবস্থা। বাট এটা একটা সমস্যা হলো, একটা মোবাইলে আপনি যেভাবে চালান না কেন 2 বছরে তার 20% থেকে 25%-এর মতো ড্যামেজ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই জিনিসটা যদি আপনি নিজের চোখে দেখেন যে আপনি একটা ফোন কিনছেন, 5 মাস চলে গেছে, আপনার 10% ফোন ড্যামেজ হয়েছে বা 5% ড্যামেজ হয়েছে, তাহলে কিন্তু আপনার খারাপ লাগবে। কিন্তু আপনি যদি না জানেন, জিনিসটা কিন্তু আপনার মাথায় ঢুকবে না। সো অ্যাপেল করে কি এটা দেখায় দেয়, তো দেখায় দেওয়ার কারণে মানুষের খারাপ লাগে, তখন মানুষ কষ্ট পেয়ে ফোনটা বিক্রি করে আবার নতুন একটা ফোন কিনে। তো তাদের এরকম অনেক টুকটাক স্ট্র্যাটেজি রয়েছে, যার কারণে তারা বাধ্য করে মানুষকে নতুন ফোন আসলে সেটা কেনার জন্য। এবং অ্যাপেলের ফোনের আরেকটা বিষয় হলো, অ্যাপেল অনেক ফোনের প্রাইস অযথা বাড়িয়ে দিয়েছে, এটা আমার পছন্দ হয়নি। যদিও আমার পছন্দ দিয়ে অ্যাপেলের কোনো কিছু যায় আসে না, যেহেতু অ্যাপেল বাংলাদেশের কোনো স্টোরি নেই তাদের, হয়তো বা থাকলে এটা কাজে দিত। তবে হুয়াওয়ে যদি কামব্যাক করে, সত্যি কথা বলতে যদি স্ট্রংলি তারা কামব্যাক করে, তখন অ্যাপেলের মোবাইলের প্রাইস কমবে, এটা আমি মোটামুটি কনফার্ম। কারণ তারা যদি না কমায় একটু সমস্যা হবে, বিকজ হুয়াওয়ে কমপ্লিটলি ডিফারেন্ট প্ল্যাটফর্মে আসতেছে। সো দেখা যাক, যদি প্ল্যাটফর্মটা তারা হিট করতে পারে, প্ল্যাটফর্ম থেকে যদি তারা পজিটিভ রেসপন্স পায়, তাহলে হতে পারে আমরা অ্যাপেলের ফোনগুলো আরেকটু কম প্রাইসে পাবো। বাকিটা সময় বলে দেবে কি হতে যাচ্ছে। সো আজকে তাহলে এই পর্যন্ত, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, কারণ এতগুলি কোম্পানি নিয়ে বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয় আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।